সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ আজকের নতুন বুক রিভিউতে। অনলাইন হোমিও বুক স্টোরের পক্ষ থেকে নতুন বইয়ের রিভিউ নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। নতুন বছর এসেছে 2026। নতুন বছরে নতুন কিছু ভালো ভালো বই সম্পর্কে রিভিউ দিয়ে আপনাদেরকে জানাতে চাই। বইগুলো সংগ্রহ করার জন্য আপনাদের মাথা খারাপ করতে চাই এবং আপনাদেরকে সচেতন করতে চাই। যাই হোক, একটু দুষ্টামি করলাম। যেটা বলছিলাম, মাথা খারাপ নয়, সচেতনতা ও বইটির জন্য প্রয়োজনীয়তা যাতে আপনারা অনুভব করেন, সেজন্য কষ্ট করে এই বুক রিভিউ। বইটি হচ্ছে সাম এসেন্সিয়াল রেফারেন্স ইন হোমিও ইন রেপার্টরি, ডাক্তার কে ডি কানোডিয়া। আপনারা জানেন ডাক্তার কে ডি কানোডিয়া ভারতের অত্যন্ত স্বনামধন্য একজন চিকিৎসক ও বইয়ের লেখক। তিনি চমৎকারভাবে তার বইগুলোতে বিভিন্ন ক্লিনিক্যাল টিপস ও বিভিন্ন রথী মহারথী হোমিওপ্যাথি ডাক্তারদের বিভিন্ন ও টিপস উল্লেখ করে থাকেন। তো আপনারা যেখানেই যে অবস্থাতেই ডাক্তার কে ডি কানোডিয়ার যে বই পাবেন সংগ্রহ করে নেবেন। এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য বিশেষ অনুরোধ। আমার থেকে সংগ্রহ করেন, আমাদের কাছ থেকে সংগ্রহ করেন বা অন্য কোথাও। তো যাই হোক, আমরা এখন বইয়ের ভিতরে প্রবেশ করব। ডাক্তার সাম এসেন্সিয়াল রেফারেন্স ইন রেপার্টরি, সেকেন্ড এডিশন, ডাক্তার কে ডি কানোডিয়া। একটি মূল বইয়ের ফটোকপি বা কপি ভার্সন আপনারা দেখতে পাচ্ছেন, অফ হোয়াইট কাগজে সুন্দর ভার্সনটি। এটার মূল্য হচ্ছে 150 টাকা। পাবেন অনলাইন হোমিও বুক স্টলে। বইয়ের পেজ সংখ্যা হচ্ছে 130। অনলাইন হোমিও বুক স্টলে এই বইটি পাবেন 150 টাকা। অনলাইন হোমিও বুক স্টলে যোগাযোগের নাম্বারটি আমি বলে দিচ্ছি। এটা যোগাযোগ ডাইরেক্ট কল এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 019121506442। আমি আবার বলছি, অনলাইন হোমিও বুক স্টলের যোগাযোগ বা হোয়াটসঅ্যাপ করার নাম্বারটি হচ্ছে 019121506442। আচ্ছা, যাই হোক, আমরা এখন বইয়ের ভিতরে প্রবেশ করব। বইটি ছোট হলে অত্যন্ত মূল্যবান বই আমি মনে করি। এই জন্য মূল্যবান একটু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। ডাক্তার কে ডি কানোডিয়া সম্পর্কে বলে দিই, তিনি একজন অনেকগুলো বইয়ের লিখেছেন। তার এর আগে আমরা তার বইয়ের পোস্ট করেছিলাম, ভিডিও পোস্ট, ফিজিশিয়ান কুইক প্রেসক্রাইবার। ওই বইটা একটা ভালো বই। এছাড়া দি ডেঞ্জার ইন হোমিওপ্যাথি, দি কশন ইন হোমিওপ্যাথি, অনেকগুলো বই তার পাবলিশড হয়েছে। বিশেষ করে ভারতের বিজন পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। তো বাংলাদেশে সবগুলো বই পাওয়া যায় না, দু একটা মূল বই এবং কিছু কিছু কপি বই পাওয়া যায়। তো কপি বই হলেও কপি বইয়ের উসিলায় বইগুলোকে আমরা পাচ্ছি বা বইগুলো জীবিত রয়েছে। কারণ ভারতের বিজন পাবলিকেশন অনেক বই এখন আর ছাপায় না। তো কপি হওয়াতে বইগুলো বেঁচে আছে আমাদের ডাক্তারদের মাঝে। যাই হোক, আমরা একটু সূচিপত্র দেখে নিই। কারণ যে কোনো বইয়ের সূচিপত্র দেখলে এই বই সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। প্রথমে রয়েছে ইন সার্চ অফ এ কারেক্ট রেমেডি। 2 নম্বর সিমটমস অ্যান্ড ক্লিনিক্যাল অবজারভেশন। 3 কিপিং কশন। 4 পায়োনিয়ার্স অ্যাবাউট কশন, রেপার্টরি সিমটমস অ্যান্ড মেডিসিন। The two extremes, the words of nosode, some rare symptom, the grand natural indicator, pointer for look and prescribe, some ready reference, bone for families, remedies in common sickness, select your priorities, craving and aversion, regulator in homeopathy, some grand personalities even when towards precision, man a creature with a difference. যাই হোক, অধ্যায়গুলোর নাম দেখে আপনারা ধারণা করতে পারছেন। তো সময় স্বল্পতার কারণে, যেহেতু আমাদের একটা ভিডিও পোস্ট একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের শেষ করতে হয়, লম্বা হলে
অনেকের ধৈর্যচ্যুতি ঘটে। তো স্বল্প সময়ের মধ্যে মূল বিষয়বস্তু সম্পর্কে আইডিয়া দেওয়াই আমাদের প্রধান কাজ। আমরা 2-3টা চ্যাপ্টার থেকে কিছু পড়ে বইয়ের সম্পর্কে একটা ধারণা পাবো। প্রথম চ্যাপ্টারটি 1 নম্বর পেজে ইন সার্চ অফ কারেক্ট রেমেডি, মানে সঠিক ওষুধ নির্বাচনের খোঁজে। রেপার্টরি ইজ এ মিনস টু ফাইন্ড দি কারেক্ট রেমেডি ইন শুড অলসো লিড আস টু ইউজ দ্যাট কারেক্টলি। রেপার্টরি আমাদেরকে সঠিক রেমেডি খোঁজার জন্য আমাদেরকে সহায়তা করে এবং পরিচালনা করে, এবং সঠিকভাবেই সেটা পরিচালিত হওয়া উচিত। ইটস ইউটিলিটি অনলি দেন ক্যান বি ম্যানিফোল্ড। ইট ইজ নট এনাফ টু সিলেক্ট এ রেমেডি অন দি বেসিস অফ সাম সিমটম। কিছু লক্ষণের ভিত্তিতে এটা ওষুধ সিলেকশন করাই যথার্থ নয়। আদার ডাইমেনশন আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। অন্যান্য বিষয়গুলো সমান গুরুত্বপূর্ণ, যেমন স্টেট দি পেশেন্ট, রোগীর অবস্থা, দি অর্গান অর অর্গানস এফেক্টেড, যেসব অঙ্গ আক্রান্ত হয়েছে সেগুলো দেখা, ডিপার রেসপেক্ট অফ মোডালিটিস, হ্রাস বৃদ্ধির গভীরতা দেখা, অ্যাকুইট ক্রনিক ফেজ, অ্যাকুইট এবং ক্রনিক অবস্থা দেখা, স্টেট অফ ডিজিজ, স্টেজ অফ রোগের পর্যায় দেখা, এজ গ্রুপ লাইক ইনফ্যান্সি, ভেরি ওল্ড এজ, বিভিন্ন বয়স ভেদে রোগের অবস্থা দেখতে হবে, যেটা নবজাতক হতে পারে, খুব বয়স্ক লোক হতে পারে, অর সিচুয়েশন অফ প্রেগনেন্সি অফ চাইল্ড বার্থ, এবং গর্ভাবস্থা সমৃদ্ধ মহিলাও হতে পারে। তো এইসব ক্ষেত্রে ভিন্ন অবস্থার ক্ষেত্রে ওষুধ ভিন্ন ভিন্ন হতে পারে, রেমেডি সিলেকশনও ভিন্ন ভিন্ন হতে পারে। বিভিন্ন অবস্থা অবশ্যই আমাদের দেখতে হবে। উই হ্যাভ টু নো অ্যাবাউট রিলেশনশিপ অফ রেমেডি। আমাদের ওষুধের সম্পর্ক অবশ্যই দেখতে হবে। উই ফাইন্ড from experience that one remedy may not work unless the other one is given first. অর্থাৎ একটা রেমেডি যদি প্রথমে দেওয়া হয়, সেটা যদি কাজ না করে তখন আরেকটা রেমেডি দিলে কাজ করবে, সেটা অভিজ্ঞতার আলোকে দেখতে হবে। অ্যান্ড or a complementary remedy is to be given to finish the partial cure made by the first. অর্থাৎ প্রথম ওষুধটা দেওয়ার পর যে আংশিক আরোগ্য হয়েছে সেটার পরিপূর্ণ আরোগ্য করার জন্য আরেকটা কমপ্লিমেন্টারি বা অনুপূরক ওষুধ দিতে হবে, সেটা সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। or when 2 or 3 remedies are required to work in alteration to cure the sickness, or when a second remedy is required to remove the superfluous effect of the first remedy. অর্থাৎ কিছু 2-3টে ওষুধ পর্যায়ক্রমে অল্টারনেট করে ব্যবহার করতে হয় অসুস্থতা দূর করার জন্য, এবং সেকেন্ড রেমেডি ইজ রিকোয়ার্ড টু রিমুভ দি সুপারফ্লুয়াস এফেক্ট অফ দি ফার্স্ট রেমেডি। অর্থাৎ প্রথম রেমেডির প্রয়োগ করার পর যে একটা এফেক্ট, সুপারফ্লুয়াস এফেক্ট হয়, সেটা বা বৃদ্ধি ঘটে বা একটা নতুন সিমটম দেখা দেয়, সেটা দূর করার জন্য সেকেন্ড রেমেডি কীভাবে ব্যবহার করতে হবে বা কী সেকেন্ড রেমেডি সিলেক্ট করতে হবে সেটা সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। উই অলসো হ্যাভ টু নো অ্যাবাউট এনিমিক্যালস। আমাদের শত্রুভাবাপন্ন ওষুধ সম্পর্কে জানতে হবে, বিকজ ইন দিস কেস দি সিম্পল ম্যাচিং অফ সিমটমস মে মিসলিড অ্যান্ড বিকাম হার্মফুল। আমাদের শত্রুভাবাপন্ন ওষুধ সম্পর্কে জানতে হবে, কারণ একটা ওষুধের পর একটা ওষুধ কীভাবে ব্যবহার করবে, যদি সেটা শত্রুভাবাপন্ন হয়, হয়তো সিমিলার সিমটম বা লক্ষণের মিল থাকতে পারে একটার সাথে আরেকটা, কিন্তু তারা যে শত্রুভাবাপন্ন তখন একসাথে দিয়ে ফেললে বা আগে পরে দিয়ে ফেললে একটার ক্রিয়া বা একটা যে কাজটা করলো, একটা ওষুধ যে কাজটা করলো সেই কাজটা কিন্তু পরের ওষুধটা দেওয়ার কারণে সেই কাজটা নষ্ট হয়ে যেতে পারে বা আমাদের পরিশ্রম পণ্ড হতে পারে এবং রোগীর ক্ষতিও হতে পারে। We also have to cautious about certain condition in diet, bath, living habits and many such things which may spoil the effects of a well selected remedy in proper care is not given.
অর্থাৎ রোগীকে শুধু ওষুধ দিলেই চলবে না, আমাদের এটা সম্পর্কেও সচেতন হবে যে রোগীর প্রপার ডায়েট হচ্ছে কি না, ঠিকমতো গোসল করছে কি না, বা তার যে দৈনন্দিন যে অভ্যাসের কারণে বা বিভিন্ন কারণে ওষুধের কিন্তু এফেক্ট নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য রোগীকে ওষুধ দেওয়ার পাশাপাশি যে ওষুধের এফেক্ট যাতে নষ্ট না হয়, সেজন্য রোগীকে সেই এফেক্ট দূর করার কারণগুলো সম্পর্কে সচেতন করে দিতে হবে। তারপরে লেখক কী বলেছেন শেষ যে পয়েন্টটা এই চ্যাপ্টারটার, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অফ অ্যাচিভমেন্ট অ্যান্ড ফেলোর্স আর টু বি কেপ্ট ইন মাইন্ড টু লিড আস টু শিওর অ্যান্ড কুইক রেজাল্ট. Clinical experience and achievement and failures are to be kept in mind to lead us to sure and quick results and save us from disappointment and confusion. এখানে শেষ শব্দ দিয়ে আমরা শুরু করি, ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড কনফিউশন। ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হতাশা এবং কনফিউশন মানে দ্বিধা। অর্থাৎ আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, রোগীকে ওষুধ প্রয়োগ করে যে আমরা সফল হয়েছি এবং ব্যর্থ হয়েছি সেটা সবসময় মনে রাখতে হবে, যেটা আমাদেরকে পরিচালিত করবে শিওর অ্যান্ড কুইক রেজাল্ট অ্যান্ড সেভ আস টু ফ্রম ডিসঅ্যাপয়েন্টেড। অর্থাৎ ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের ফলে রোগীকে ক্লিনিক্যালি ওষুধ দিয়ে আমরা যেসব অভিজ্ঞতা অর্জন করি, রোগীর সারানোর সফলতা বা ব্যর্থতা, সেটা আমাদেরকে পরবর্তীতে দ্রুত সঠিক ওষুধ নির্বাচন করতে এবং আমাদের মনকে সেভাবে পরিচালিত করতে সহায়তা করবে, যা আমাদেরকে হতাশা এবং দ্বিধাদ্বন্দ্ব থেকে দূর করবে। তার মানে এখানে অভিজ্ঞতাকে লেখক মূল্যায়ন করেছেন, অর্থাৎ অভিজ্ঞতার খুব মূল্য আমাদের দ্বিধাদ্বন্দ্ব বা হতাশা দূর করার জন্য। অর্থাৎ অভিজ্ঞতার আলোকে যদি আমরা পরিচালিত হই তাহলে আমাদের হতাশা আসবে না, দ্বিধাদ্বন্দ্ব হবে না। যাই হোক, আমরা দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাই। সিমটমস অ্যান্ড ক্লিনিক্যাল অবজারভেশন, লক্ষণ এবং ক্লিনিক্যাল পর্যবেক্ষণ। চিলড্রেন সাম দি প্রবলেমস, প্রথমে যে শিশুদের কিছু প্রবলেম এখানে বলেছেন। অ্যাবনর্মাল চিলড্রেন, ওপিয়াম ইজ এ ড্রাগ ইন হোমিওপ্যাথিক প্রিপারেশন বি থট ফর দোজ abnormal children whose normal sense had never been developed and lie and still are heading for a mental institution. অর্থাৎ যেসব ছেলেমেয়েরা বা বাচ্চারা নর্মাল সেন্স গ্রো করেনি, যাদের ডেভেলপ হয় না বা উন্নত হয় না নর্মাল সেন্স, এবং যারা চুরির প্রবণতা থাকে এবং মিথ্যা কথা বলে, সেক্ষেত্রে ওপিয়াম একটা ভালো ওষুধ হতে পারে। অ্যাপাথি, মুখে ঘা। অ্যাপথাস, সোর মাউথ উইথ ফিয়ার অফ ডাউনওয়ার্ড মোশন, সেন্সিটিভ নয়েজ অ্যান্ড ক্রাইং বিফোর ইউরিনেশন। অর্থাৎ মুখে ঘা যদি হয় তাহলে নিম্ন গতিতে, যদি নিচের দিকে নামার দিকে যদি ভয় পায়, সিঁড়ি দিয়ে নামা, লিফট দিয়ে নামা, এবং সেন্সিটিভ টু নয়েজ মানে শব্দ সহ্য করতে পারে না, গোলমাল সহ্য করতে পারে না, এবং ক্রাইং বিফোর ইউরিনেশন অর্থাৎ প্রস্রাবের পূর্বে যদি কান্নাকাটি করে তাহলে বোরাক্স ভালো কাজ করবে। এটা বলেছেন ডক্টর ইবি ন্যাশ। তারপরে দেখি আমরা ব্যাড এফেক্ট অফ ভ্যাকসিনেশন। ফর দি ব্যাড এফেক্ট অফ ভ্যাকসিনেশন when thuja fails and silesia is not indicated, try antiemtat বলেছেন ডক্টর এইচ.সি. অ্যালেন। অর্থাৎ এইচ.সি. অ্যালেন কী বলেছেন, ব্যাড এফেক্ট অর্থাৎ ভ্যাকসিনেশন টিকা দেওয়ার কুফল যদি হয় যখন থুজা ফেল করে এবং সাইলেশিয়া ইজ নট ইন্ডিকেটেড, এবং সাইলেশিয়া যদি সেখানে ইন্ডিকেটেড না হয় বা সাইলেশিয়া যদি প্রযোজ্য না হয়, তাহলে ট্রাই এন্টিমটাট, তাহলে তখন এন্টিমটাট চিন্তা করা উচিত, বলেছেন ডক্টর এইচ.সি. অ্যালেন। তারপরে আমরা দেখি চিল ফিয়ার্স টু গো টু বেড অ্যালোন। কস্টিকাম, বলেছেন ডক্টর এম.এল. টেইলার।
চিলড্রেন, অর্থাৎ এখানে চিলড্রেন হবে, বানানটা ভুল হয়েছে, চাইল্ড হবে। চিল দেখে আমি একটু দ্বিধাদ্বন্দ্ব বলে, যদি বাচ্চারা একা বিছানায় যেতে ভয় পায় তাহলে কস্টিকাম একটা ভালো ওষুধ, বলেছেন ডাক্তার এম এল টাইলার। কনস্টিপেশন অফ ইনফ্যান্টস ডিউরিং ডেন্টিশন, অর্থাৎ দাঁতের শিশুদের যদি দাঁত ওঠার সময় কনস্টিপেশন হয়, কোষ্ঠকাঠিন্য হয়, থিঙ্ক ম্যাগমিউরের কথা চিন্তা করা উচিত, বলছেন ডাক্তার সি হেরিং, অর্থাৎ ডাক্তার কনস্টিন হেরিং। যাই হোক, এরকম মহামূল্যবান কিছু লক্ষণ রেপার্টরি আলোকে ডাক্তার কানোডিয়া এই বইতে অন্তর্ভুক্ত করেছেন। আমরা এর পরবর্তী চ্যাপ্টারে চলে যাই। পরবর্তী চ্যাপ্টার এখানে হচ্ছে প্যাচ আপ রেমেডিস, অর্থাৎ সারানো, যে রোগগুলো সারানোর ক্ষমতা আছে সেইটা সম্পর্কে এখানে বলেছেন। এখানে কি বলেছেন, উইথ রিউম্যাক্স, পালসেটিলা, সেনেগা, আর্সেনিক অ্যান্ড নাক্সবোম, অর্থাৎ রিউম্যাক্স, পালসেটিলা, সেনেগা, আর্সেনিক অ্যান্ড এবং নাক্সবোম, ইউ ক্যান প্যাচ আপ দি লাস্ট ইয়ার অফ এ পিএইচ থিসিক্যাল পেশেন্ট। পিএইচ থিসিক্যাল পেশেন্ট মানে যক্ষা রোগী, অর্থাৎ যক্ষা রোগীকে, অনেক দিনের যক্ষা রোগীকে এইসব ওষুধগুলোর জন্য সারানোর জন্য এইসব ওষুধগুলো ব্যবহার হয়, রিউম্যাক্স, পালসেটিলা, সেনেগা, আর্সেনিক এবং নাক্সবোম। You will remove the sore, bruised and itching all over the body of a consumptive by arnica. তুমি দূর করতে পারবে সোর, অর্থাৎ ঘা, ব্রুইস্ট, আচিং অল ওভার দ্য শরীরের, সারা শরীরে ব্যথা, কামড়ানো ব্যথা আর্নিকা দিয়ে। অ্যান্ড ইট উইল শুট দ্য কফ, এটা তোমার কফ সারাবে, এবং গ্যাগিং এবং র্যাচিং ধরনের কফ সারাবে। অ্যান্ড মেক হিম স্লিপ, এবং ঘুমাতে সহযোগিতা করবে। লেট পাইরোজেন মে বি নিডেড ফর দি অ্যাচিং ইন বোনস, তারপর হাড়ের যে কামড়ানি সেটার জন্য পাইরোজেন প্রয়োজন হতে পারে। অ্যান্ড ডিস্ট্রেসিং কফ, এবং কফগুলোকে দূর করার জন্য, পরিষ্কার করার জন্য। ইউ প্যাচ হিম আপ ইয়ার আফটার ইয়ার, তুমি বছরের পর বছর যদি সেটিকে সারাতে চাও। সামটাইম আর্সেনিক ইজ দি রেমেডি, মাঝে মধ্যে আর্সেনিক লাগবে। অ্যান্ড হি হ্যাজ টু মোর ফ্রিকুয়েন্টলি রিপিটেড, যদি বারবার সেটা প্রয়োগ করতে হবে, ফ্রিকুয়েন্টলি বারবার প্রয়োগ করতে হবে। সামটাইমস ইট ইজ টু লাইকো, পালস, পাইরোজেন আর আর্নিকা, এবং মাঝে মধ্যে লাইকো, পালসেটিলা, পাইরোজেন এবং আর্নিকা আবার রিপিট করা লাগতে পারে, আবার দরকার হতে পারে। উই ক্যান প্যালিয়েট উইথ ট্যারেন্টুলা কিউবানসিস, সামটাইমস ইট হ্যাজ টু বি রিপিটেড, মাঝে মধ্যে যদি এটা আবার ব্যাক করে বা আবার ফিরে আসে তাহলে এটাকে ট্যারেন্টুলা কিউবানসিস দিয়ে প্যালিয়েট করা যায়। ইট উইল রিলিভ ফর ডেজ অ্যান্ড গিভ অ্যাথুয়েনশিয়া, এটা দিনের জন্য যদি এটা রিলিভ করতে চায় তাহলে এথুজা দিতে হবে। এটা বলেছেন ডাক্তার জেমস টেইলর কেন। স্যাঙ্গুইনেরিয়া ইজ এ সারফেস রেমেডি, ইট ডাজ নট এক্সেলেন্ট প্যালিয়েশন। স্যাঙ্গুইনেরিয়া হচ্ছে সারফেস রেমেডি, মানুষের উপর দিকে কাজ করে। ইট ডাজ এক্সেলেন্ট প্যালিয়েশন, অর্থাৎ চমৎকার প্যালিয়েশন ও উপশম দেওয়ার জন্য স্যাঙ্গুইনেরিয়া ভালো রেমেডি। তারপর আমরা দেখি কপিয়াস, লাউড, এমটি, ইরাকটেশন, নো আদার রেমেডি হ্যাজ দিস স্যাঙ্গুইনেরিয়া, অর্থাৎ কাশি যদি প্রচুর হয়, লাউড জোরে হয়, এবং এমটি ইরাকটেশন, অর্থাৎ যদি কোনো হিক্কা না থাকে,
নো আদার রেমেডি হ্যাজ দিস, সেঙ্গুনেরিয়া ছাড়া অন্য কোনো ওষুধ হতে পারে না, বলেছেন ডাক্তার জেটি কেন, জেমস টেইলর কেন। সেঙ্গুনেরিয়া প্যালিয়েটস অ্যাজমা অ্যাসোসিয়েট উইথ স্টোমাক ডিসঅর্ডার, অর্থাৎ পাকস্থলীর সেঙ্গুনেরিয়া প্যালিয়েটস অ্যাজমা অ্যাসোসিয়েট উইথ স্টোমাক ডিসঅর্ডার, অর্থাৎ পাকস্থলীর গোলযোগ বা সমস্যার সাথে যদি অ্যাজমা থাকে বা হাঁপানি থাকে তাহলে সেঙ্গুনেরিয়া সে অ্যাজমা উপশম করতে পারে। যাই হোক, আমরা পরবর্তী আরেকটি চ্যাপ্টারে যাই। এই চ্যাপ্টারটা হচ্ছে রেপার্টরি সিমটমস অ্যান্ড মেডিসিন, অর্থাৎ রেপার্টরি লক্ষণ এবং ওষুধ। এখানে সিমটম সম্পর্কে কি বলেছেন ডাক্তার কানুডিয়া? দেয়ার আর মিনিংফুল সোর্স অফ এক্সপ্রেশন অফ দি সিক স্টেট অফ দি বডি, অর্থাৎ অসুস্থ অবস্থায় মিনিংফুল সোর্স এক্সপ্রেশন, অর্থাৎ অর্থবহ সোর্স অফ এক্সপ্রেশন, অর্থাৎ যে এক্সপ্রেশন বা রোগীর যে এক্সপ্রেশন বা অনুভূতি সেটার মিনিংফুল বা অর্থবহ এক্সপ্রেশন সম্পর্কে আমাদের অর্থবহ যে এক্সপ্রেশন সেটাই হচ্ছে সিমটম। এখানে ডাক্তার ইন কেস অফ ইনফ্যান্ট অফ লিটল বেবিস, অর্থাৎ ছোট এবং বাচ্চা নবজাতক এবং লিটল বেবি সম্পর্কে ডাক্তার জেটি কেন বলেছেন, ডাক্তার জেমস টেইলর কেন বলেছেন রিজেম্বল দেম উইথ অ্যানিমেলস, তাদেরকে প্রাণী অবধ প্রাণীর সাথে তুলনা করতে হবে। অ্যান্ড দেয়ার এলমেন্টস ক্যান বি লোকেটেড উইথ মেয়ারলি সাম মুভমেন্ট অর অ্যাপারেন্ট বিহেভিয়ার, তাদের যে দৃশ্যমান যে ব্যবহার আচরণ এবং তাদের দৃশ্যমান যে নড়াচড়া সেটা সম্পর্কে ধারণা পেলে বা সেটা খেয়াল করলেই তাদের ওষুধ নির্বাচন করা যাবে। অর ইন দ্য প্রেজেন্ট ডে বাই সাম প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস, অর্থাৎ বর্তমান দিনে তার প্যাথোলজিক্যাল কী কী ফাইন্ডিং পাওয়া যাচ্ছে বা প্যাথোলজিক্যাল কী কী লক্ষণ পাওয়া যাচ্ছে সেটার ওপর বর্তমান ও আজকের দিনে তার কী প্যাথোলজিক্যাল লক্ষণ পাওয়া যাচ্ছে সেটার উপর নির্ভর করে ওষুধটা দিতে হবে। তাদের ব্যবহার দেখতে হবে এবং তাদের নড়াচড়া দেখতে হবে, মানে তাদের অবধ প্রাণীর মতো তুলনা করতে হবে, কারণ যারা যেহেতু মুখ ফুটে কিছু বলতে পারে না। রেমিডিস অ্যান্ড সিমটম, এখানে বলেছেন লেখক হোমিওপ্যাথি অ্যাজ আ সায়েন্স বিলিভস ইন সিমটমস, হোমিওপ্যাথি অ্যাজ আ সায়েন্স বিলিভড ইন সিমটম, লক্ষণে বিশ্বাস করে, প্রডিউসেস বাই ড্রাগ ইন পটেন্সি প্রুভ অ্যান্ড হেলদি সেন্সিটিভ পারসন, অর্থাৎ সুস্থ লোকের উপর যে ড্রাগ প্রুভিং হয়েছে সেভাবেই তো হোমিও ওষুধের সিমটমগুলো দেখা দিয়েছে। সাচ প্রোভার আর হ্যাভ বিন ভেরি ফিউ অ্যান্ড দ্য ড্রাগ প্রুভড আর ভেরি লিমিটেড ইন নাম্বার, এরকম প্রুভার খুব অল্প অ্যান্ড ড্রাগ প্রুভ আর ভেরি লিমিটেড ইন নাম্বার, এবং এভাবে ড্রাগ প্রুভিং হয়েছে খুব সামান্যই। ডাক্তার জেটি কেন্ট বলেছেন যে ডাক্তার ডিটি কেন্ট ক্লিয়ারলি মেনশন দ্যাট ভেরি ফিউ রেমেডিজ হ্যাভ বিন প্রুভড ইন ইচ কিংডম, বিভিন্ন উৎস থেকে খুব সামান্যই ওষুধ প্রুভিং হয়েছে। বাট ফার্দার সেজ দ্যাট ইন মেডিসিন উই হ্যাভ এক্সট্রাক্ট কাউন্টারপার্ট ফর ইচ সিকনেস ইন হিউম্যান রেস, অর্থাৎ মানুষের যে চলা ফেরা বা অসুস্থতা থেকেই বিভিন্ন লক্ষণগুলো পাওয়া গেছে, যেটাকে আমরা ক্লিনিক্যাল সিমটম বলে থাকি। অর্থাৎ ক্লিনিক্যাল সিমটমের খুব
মূল্য রয়েছে প্রুভিং সিমটমের পাশাপাশি, এটাই লেখক বোঝাতে চেয়েছেন। যাই হোক, আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই। এই অধ্যায়টি হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ নোসোড, অর্থাৎ নোসোডের রাজ্যে, নোসোডের বিশ্ব, নোসোড ওষুধ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। দেখি আমরা প্রথমে কি বলেছেন ডাক্তার কেডি কানোডিয়া। ফর কিউর অফ জেনেটিক ডিসঅর্ডার, chronic cases, the ailments not responding or usual remedies, and in many more situations, the role of nosode in gaining more and more importance. অর্থাৎ বংশগত ডিসঅর্ডার দূর করার জন্য এবং ক্রনিক কেস দূর করা, বিভিন্ন সমস্যা দূর করার জন্য যখন নর্মাল ওষুধগুলোর কাজ করে না বা রেসপন্স করে না, তখন এই নোসোডের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা নোসোডের কিছু প্র্যাকটিক্যাল যে কথা বলেছেন সেগুলো দেখি। উই কোট সার্টেন অবজারভেশন ইন দিস কন্টেক্সট। আর্সেনিক ডাজ নট ওয়ার্ক টু আওয়ার স্যাটিসফ্যাকশন ইন ক্যান্সারাস ডেভেলপমেন্ট আনলেস এ ডোজ অফ, অর্থাৎ আর্সেনিক যখন আমাদের সন্তুষ্ট করতে পারে না, ক্যান্সার রোগীর জন্য যখন আমরা আর্সেনিক রোগীর জন্য প্রযোজ্য, কিন্তু ক্যান্সার দিয়ে যখন আমাদের, আচ্ছা, কেউ যদি আর্সেনিক কোনো ক্যান্সার রোগীর জন্য দিতে চায়, তো ক্যান্সারের সেই আর্সেনিকের কাজ ঠিকভাবে করার জন্য বা ঠিক ফলাফল পাওয়ার জন্য প্রথমে এক ডোজ কার্সিনোসিন দিয়ে নেওয়া উচিত, তাহলে আর্সেনিকটা তার কাজ ঠিকমতো করবে। এটাই বলেছেন ডাক্তার রিচার্ড হিউজেস। তারপরে আমরা কি বলেছেন তিনি, আনলেস এ ডোজ অফ থুজা is given first, we cannot expect brilliant result from use of ব্যাসিলিনাম। অর্থাৎ থুজার ক্রিয়া যদি আমরা ঠিকমতো পেতে চাই, তাহলে প্রথমেই আমাদের ব্যাসিলিনাম প্রয়োগ করলে যদি প্রথমে বা মাঝামাঝি আমরা ব্যাসিলিনাম প্রয়োগ করি, তাহলে থুজার রেজাল্ট আমরা ভালোভাবে পাবো। এটা বলেছেন ডাক্তার জেমস টেইলর কেন্ট। ইন লিঙ্গারিং ব্লিডিং ইন লেডিস, অর্থাৎ যে ব্যথা, ব্লিডিং ইন লেডিস, যে ব্যথা ঘুরে বা পর্যায়ক্রমে আসে, যে রক্তস্রাব পর্যায়ক্রমে আসে, বারবার ফিরে আসে। হোয়েন সাবাইনা হ্যাজ সিমিংলি ফেল টু কন্ট্রোল, সাবাইনা যখন তাকে আপাতত নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। ইভেন হোয়েন ইন্ডিকেটেড, যখন এটা ইন্ডিকেটেড হয়, এ ডোজ অফ সরিনাম শুড হেল্প আস। ওটা সাবাইনা ইন্ডিকেটেড ব্লিডিং দূর করার জন্য, কিন্তু সাবাইনা দূর করতে পারছে না, আমরা দেখছি, তখন এক ডোজ সরিনাম দিয়ে নেওয়া উচিত। এভাবে বিভিন্ন লক্ষণগুলো, বিভিন্ন নোসোড ওষুধের ব্যবহার বা সেগুলোর ব্যবহারের যে ইন্ডিকেশন, সেই সম্পর্কে এই অধ্যায়ের লেখক আলোচনা করেছে। পরবর্তী আমরা আরেকটি অধ্যায়ে যাচ্ছি, এটা হচ্ছে সাম রেয়ার সিমটমস, অর্থাৎ বিভিন্ন অদ্ভুত লক্ষণ। যেমন প্রথমে কি বলছেন, অ্যাগ্রাভেশন লেট মিল, অর্থাৎ দেরিতে খেলে যদি কোনো রোগ বৃদ্ধি হয়, তাহলে লাইকো। অ্যাজ ইফ থাউজেন্ড অফ নিডেলস অ্যান্ড পিকিং বিফোর অ্যাজমা অ্যাটাক, অর্থাৎ হাঁপানির আক্রমণের পূর্বে যদি এরকম সূচিবিদ্ধকর হাজারো সুচ দিয়ে তাকে বিদ্ধ করছে, এরকম যদি অনুভূতি হয়, তাহলে লোবেলিয়া ওষুধটি ভালো কাজ করে। তারপরে অ্যাজমা বেটার হোয়েন অর্থাৎ হাঁটু গেড়ে বসলে বা হাঁটুর ওপর ভর দিলে যদি অ্যাজমার কমে যায়। নি এলবো পজিশন, অর্থাৎ হাঁটুতে হাত দিয়ে বসলে যদি অ্যাজমা কমে যায়, তাহলে ইউপেটেরিয়াম পারফোরিকাম এই ওষুধটি ভালো কাজ করে। অ্যাজমা এভরি ডে আফটার মিলস, প্রতিদিন খাবার পর যদি শ্বাসকষ্ট হাঁপানির সমস্যা হয়, তাহলে অ্যাসাফোডিটা। বেটার ফ্রম মুভমেন্ট ইন অ্যাজমাতে যদি মুভমেন্ট, নড়াচড়ায় যদি উপশম হয়, তাহলে সিপিয়া ভালো কাজ করবে।
বাইটস চিক্স, থুতনিতে কামড়ের অনুভূতি যদি হয় তাহলে ইগনেশিয়া। বাইটস টং, জিহ্বায় কামড়ের অনুভূতি যদি হয় তাহলে ন্যাট্রামিউর। ব্লাড হাংস ফ্রম নোজ ইন ইসিলি, এই লক্ষণ যদি হয় তাহলে মার্কসল। বডি বাট উইদাউট টেম্পারেচার, বডি হট, শরীর গরম কিন্তু শরীর ধরলে কোনো টেম্পারেচার পাওয়া যায় না, তাহলে ফ্লোরিক অ্যাসিড। ব্রেস্ট আইস কোল্ড, স্তন যদি বরফের মতো ঠান্ডা হয়ে যায় তাহলে ম্যাডোরিনাম। এসব শর্ট কিছু ইন্ডিকেশনে বিভিন্ন অদ্ভুত লক্ষণ এখানে বর্ণনা করেছেন। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। যাই হোক, এরকমভাবে বিভিন্ন রেপার্টরি আলোকে বিভিন্ন লক্ষণ এবং টিপস ডাক্তার কানোডিয়া এই বইতে আলোচনা করেছেন। বইটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সংগ্রহ করতে পারেন। বইটির মূল্য হচ্ছে 150 টাকা। বইটির নাম কি, যারা ভিডিওতে পরে জয়েন করেছেন তাদের জ্ঞাতার্থে আবার বলছি, সাম এসেনশিয়াল রেফারেন্স ইন রেপার্টরি, সেকেন্ড এডিশন, ডাক্তার কেডি কানোডিয়া। এটা মূল বইয়ের কপি ভার্সন, মূল বই বাংলাদেশে পাওয়া যায় না। সাম এসেনশিয়াল রেফারেন্স ইন রেপার্টরি লিখেছেন ডাক্তার কেডি কানোডিয়া। পাওয়া যাচ্ছে অনলাইন হোমিও বুক স্টলে, দাম 150 টাকা। পেতে আপনারা কল এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন। যোগাযোগের নাম্বারটা আমি আবার বলছি, 01912150642। আমি আবার বলছি, অনলাইন হোমিও বুক স্টলে যোগাযোগের নাম্বারটি 01912150642। তো আশা করি বইটি সম্পর্কে মোটামুটি একটি স্বচ্ছ ধারণা পেয়েছেন। যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন তারা তো করেছেনই, তারা বইটির আশা করি তাদের যথার্থ ব্যবহার করে বইটি থেকে পরিপূর্ণ নির্যাস গ্রহণ করে নেবেন বা রোগীর জন্য কাজে লাগাবেন। আর যারা সংগ্রহ করেননি তারা সংগ্রহ করবেন। তো ভালো ভালো বই পেতে অনলাইন হোমিও বুক স্টলের সাথেই থাকুন আপনারা। আমাদের কাছে বিভিন্ন ওষুধপত্র পাওয়া যায়। হেপকো শততমিক 50 সহস্রতমিক ওষুধগুলো সংগ্রহ করতে পারেন। সেন্ট জর্জের কমন ওষুধগুলো লিকুইড, আনকমন ওষুধগুলো পিলে পাওয়া যায়। এছাড়া আরও দেশি বিদেশি বিভিন্ন ওষুধ পেতে, বুক লিস্ট পেতে, ওষুধের লিস্ট পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি আবারও বলছি, 01912150642। তো আশা করি সবাই ভালো থাকবেন। অনলাইন হোমিও বুক স্টলের বুক রিভিউ আপনারা দেখে দেখে ভালো বইগুলো সিলেকশন করুন। নতুন বছরকে 2026 সালকে বিভিন্ন ভালো ভালো বই পড়ার মাধ্যমে অর্থবহ করে তুলুন এবং নিজেদের ব্রাইট হোমিওপ্যাথিক ফিউচার গড়ে তুলুন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।